হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11। আমরা এই ভিডিওতে একটা খুব ইম্পর্টেন্ট টপিক তোমাদের পৃষ্ঠটান চ্যাপ্টার থেকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে বক্র তরল পৃষ্ঠের উভয় পার্শ্বে চাপের পার্থক্য। তো এখান থেকেই আমরা অতিরিক্ত চাপ কিংবা এক্সেস প্রেসারের ধারণা পাবো এবং তার রাশিমালা নির্ণয় করতে হবে। সেখান থেকে অনেকগুলো নিউমেরিক্যালস হয়, সেগুলো এইচএস এক্সামে খুবই অ্যানুয়াল এক্সামে কাজে লাগবে। তো সবচেয়ে প্রথমে আমি যখন মুক্ততল সমতল হয়, সাপোজ এরকম একটা বিকার আছে, এই বিকারে তরল এইভাবে রয়েছে, তাহলে ভাবো এইটাই তাহলে তার মুক্ত পৃষ্ঠ। তো মুক্ত পৃষ্ঠটা সমতল রয়েছে, তো সমতল থাকার জন্য এই তরল পৃষ্ঠে যদি যে কোনো অণুর কথা যদি ভাবা হয়, তো সেই অণু বাকি অণু যত তার পাশে রয়েছে তার চারিদিকে প্রত্যেকটা অন্য অণু দ্বারা সমানভাবে কিন্তু আকর্ষিত হয়। এই জন্য কিন্তু এই ক্ষেত্রে কোনো চাপের পার্থক্য হয় না, কারণ লব্ধি যেটা হয় সেটা শূন্য হয়ে যাবে। তোমরা বইতে দেখবে পয়েন্ট 1 এ লেখা রয়েছে এই তরলের অণুর উপর পৃষ্ঠটান জনিত লব্ধি বল শূন্য, যেহেতু সমানভাবে সব দিক থেকে আকর্ষিত হচ্ছে। কিন্তু ভেবে দেখো, যদি কোন একটা সাপোজ টেস্ট টিউব একটা পরীক্ষা নাও, সেই পরীক্ষা নামে তরল রাখা হয়েছে, সাপোজ জল। তবে জল যেহেতু রাখা হয়েছে, তাহলে বুঝতে পারছো তার যে তরল পৃষ্ঠের যে মুক্ত তলটা, তোমরা দেখেই বুঝতে পারছো যে তরল পৃষ্ঠের যে মুক্ত তলটা সেটা কিন্তু আছে অবতল। তাহলে অবতল থাকার জন্য তোমরা যদি এখানে পৃষ্ঠটান জনিত বলের যদি অভিমুখ বের করে দেখো, তাহলে বুঝতেই পারছো একটা ঊর্ধ্বমুখী বল কিন্তু পৃষ্ঠটান জনিত একটা ঊর্ধ্বমুখী বল কিন্তু এখানে অনুভব করবে। তাহলে এটা ঊর্ধ্বমুখী মানে বাইরের দিকে। তো তোমরা বইতেও দেখবে এটা রয়েছে। এটা কখন? যখন তরল পৃষ্ঠে কিংবা মুক্ত তলে যে তরল পৃষ্ঠে যে রয়েছে মুক্ত তল, সেটা যখন অবতল হবে। যদি এইটা এরকম হতো, সাপোজ পারদের মতো কোনো তরল রাখা রয়েছে, যার ক্ষেত্রে এই মুক্ত পৃষ্ঠটা এরকম হয়, অর্থাৎ উত্তল হয়। তো উত্তল হলে বুঝতে পারছো এই ক্ষেত্রে যদি আমরা পৃষ্ঠটান জনিত বল অঙ্কন করি, তাহলে দেখতেই পাচ্ছো যে এই ক্ষেত্রে একটা নিম্নমুখী বল কিন্তু লব্ধি বল ক্রিয়া করছে, সেটা পৃষ্ঠটান জনিত। তো এই ক্ষেত্রে নিম্নমুখী, এই ক্ষেত্রে ঊর্ধ্বমুখী। তাহলে এখান থেকে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে বক্র যখনই হচ্ছে মুক্ত পৃষ্ঠের তল, সে উত্তল হোক কি অবতল হোক, তখন দুপাশে কিন্তু চাপের পার্থক্য থাকছে। যদি চাপের পার্থক্য না থাকতো তাহলে কিন্তু সমতল হতো, অর্থাৎ বক্রপৃষ্ঠ থাকতে হলে চাপের পার্থক্য থাকতে হবে। এবার যে পাশে চাপ বেশি সেই পাশটা অবতল হয়, যেমন এখানে দেখতে পাচ্ছ, আর যে পাশে চাপ কম হয় সেই পাশটা উত্তল হয়। এই যে চাপের পার্থক্য, এই চাপের পার্থক্যকে বলা হয় এক্সেস প্রেসার কিংবা অতিরিক্ত চাপ। এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। আমরা কোন তরল বিন্দু কিংবা তরলের ফোঁটার জন্য, কিংবা আমরা বলতে পারি কোন তরলের মধ্যে কোন বায়ুর ফোঁটা আছে, কিংবা সাবানের বুদবুদ, এদের ক্ষেত্রে এক্সেস প্রেসার কিংবা অতিরিক্ত চাপের রাশিমালা নির্ণয় করতে হবে। সেটা প্রমাণ আকারে লাগতে পারে, আবার সেই ফর্মুলাগুলোকে প্রয়োগ করে অঙ্ক আকারেও লাগতে পারে। একটা থিওরি যদি ভালো করে শিখে যাই আমরা, ধরো তরলের ফোঁটার জন্য আমরা বের করে নিলাম, তো তাকে লাগিয়ে আমরা কিন্তু কোন তরলের মধ্যে বায়ুর বুদবুদের ক্ষেত্রে কিংবা সাবানের বুদবুদের ক্ষেত্রে একই রকমই ক্যালকুলেশন হবে, শুধু একটু এদিক ওদিক হবে। তো একটা ভালো করে বুঝলেই তোমরা পরেরগুলো পারবে। তো যেটা বইতেও দেখবে প্রথমটাই ডিটেইলসে ক্যালকুলেশন করে বোঝানো রয়েছে, পরেরগুলো জাস্ট মোটামুটি আলোচনা করা হয়েছে। তাহলে আমরা আলোচনাটা শুরু করি। সবচেয়ে প্রথম আমরা এই অতিরিক্ত চাপ নির্ণয় করব কার জন্য? না, আমরা অতিরিক্ত চাপ নির্ণয় করব যেটা বইতেও প্রথম রয়েছে, সেটা হচ্ছে তরল বিন্দু কিংবা তরল ফোঁটার জন্য। অর্থাৎ তরল বিন্দু বা তরল ফোঁটার জন্য অতিরিক্ত চাপ, যাকে আমরা এক্সেস প্রেসার বলি। তো ক্যালকুলেশনও বেশি ঝামেলা কিছুই নেই। তো ক্যালকুলেশনটা কেমন হবে না, সাপোজ একটা আর ব্যাসার্ধের একটা তরলের ফোঁটা আছে,
এটা তার কেন্দ্র ধরো, এটা হচ্ছে r ব্যাসার্ধে। এইবার এখানে তোমরা জিনিস লক্ষ্য করে দেখো, এইটা r ব্যাসার্ধে রয়েছে, তো বইতে এইটাকে কিন্তু এইভাবে ডটেড দিয়ে দেখানো রয়েছে, মানে বোঝানো হচ্ছে যে এর পরে অতিরিক্ত চাপের জন্য তার ব্যাসার্ধ বৃদ্ধি ঘটেছে, মানে সেটা এরকম। তোমরা কম্পাস নিয়ে ড্র করবে, তাহলে বুঝতেই পারছো এটা r, তাহলে এইটা r এর থেকে আলাদা, মানে এই পার্টটা হচ্ছে ডেল্টা r। তার মানে ব্যাসার্ধ প্রথমে ছিল r, পরে হয়েছে বৃদ্ধি পেয়ে r প্লাস ডেল r। কেন বৃদ্ধি হয়েছে? না অতিরিক্ত চাপের জন্য। কি করে আসছে সেটাও আমরা আলোচনা করে দেখতে পারি। বাইরে দেখবে একটা চাপ আছে ক্যাপিটাল P, আর ভেতরে দেখবে বইতে লেখা আছে একটা আছে ক্যাপিটাল P, তার সঙ্গে দেখবে একটা স্মল p আছে। তাহলে একটা জিনিস মাথায় রাখো, যেটা ক্যাপিটাল P সেটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ, সেটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ, আর যেটা স্মল p সেইটাই হচ্ছে এক্সেস প্রেসার, অর্থাৎ অতিরিক্ত চাপ। এইবারে দেখো লক্ষ্য করে, বক্রতল তো বুঝতেই পারছো, তাহলে চাপের পার্থক্য অবশ্যই আছে। তাহলে যেটা বায়ুমণ্ডলের চাপ, তোমরা বইতেও লক্ষ্য করে দেখবে এর এরকম ডিরেকশন দেখানো রয়েছে, এর এরকম রয়েছে। তো স্বাভাবিকভাবে এই ক্ষেত্রে চাপ কম, এই ক্ষেত্রে চাপ বেশি। তার একটা বড় কারণ আছে, তোমরা দেখতে পারো এই যে মুক্ত তল, এটা বলো এটা বলো যাই বলতে পারো, তাহলে মুক্ত তলটা কেমন আছে? না এরকম আছে। তাহলে মুক্ত তলটা এইভাবে রয়েছে। আমরা যদি ভেতরের দিক থেকে দেখি তো দেখতেই পাচ্ছি আমরা কি রয়েছে, না এটা অবতল রয়েছে ভেতরের দিকটা, তো চাপ বেশি। তাহলে বাইরের দিকটা উত্তল রয়েছে, সেই জন্য চাপটা কম। তো আগের যা নিয়ম ছিল সেটাই প্রযোজ্য হচ্ছে, কোনো অসুবিধা নেই। এবার প্রশ্ন হচ্ছে ক্ষেত্রফলের বৃদ্ধি কত হয়েছে? না যখন এই ছোটটা ছিল তখন তার ক্ষেত্রফল কত ছিল? না 4πr² ছিল। আর বৃদ্ধি পাওয়ার পর তার ক্ষেত্রফল কত হয়েছে? r প্লাস ডেল্টা r এর হোল স্কয়ার। এটা হচ্ছে তার ফাইনাল ব্যাসার্ধ। তাহলে আমরা বলতে পারি যে এই অতিরিক্ত চাপের জন্য যে পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি হয়েছে তার একটা নাম তোমাদের বইতে রয়েছে, দেখো ডেল্টা a। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে তরল ওটার ক্ষেত্রফল বৃদ্ধি কত হয়েছে? না ক্ষেত্রফল বৃদ্ধি হয়েছে ডেল্টা a যদি নাম দিই, যেহেতু চেঞ্জ অফ এরিয়া বলতে চাইছি, তাহলে অন্তিম ক্ষেত্রফল মাইনাস প্রাথমিক ক্ষেত্রফল। তো এটাকে যদি আমরা জাস্ট সমাধান করার চেষ্টা করি তাহলে কি আসবে? না এইখান থেকে দেখতেই পাচ্ছ 4π তো কমন থাকছে, তাহলে এইদিকে r², এইদিকে ডেল্টা r এর হোল স্কয়ার প্লাস 2r ডেল্টা r, আর এখানে আবার r²। তাহলে একটা কেটে যাচ্ছে, এই পদটা খুবই ক্ষুদ্র, এটা যেহেতু খুবই ক্ষুদ্র তাহলে এই টনের তুলনায় ছোট, তাহলে এটাকে আমরা উপেক্ষা করতে পারি। তাহলে এখান থেকে লিখতে পারি 8πr ডেল্টা। এই ক্ষেত্রে তোমরা দেখতে পারো যেহেতু বাইরে বায়ু আছে আর এটা তরলের ফোঁটা, তাহলে বিভেদ তল মানে স্পর্শজল যেটা রয়েছে সেটা একটাই। তো এই ক্ষেত্রে এই জন্য দুই দিয়ে কোনো দ্বারা কোনো প্রশ্ন উঠছে না, এক দিয়ে মাল্টিপ্লিকেশন, তার মানে যেটা আছে সেটাই থাকবে। এবার প্রশ্ন হচ্ছে এই যে এক্সেস প্রেসারটা রয়েছে যেটাকে স্মল p আমরা বললাম, তার দরুন এই ব্যাসার্ধে বৃদ্ধি হয়েছে, অর্থাৎ ক্ষেত্রফলে বৃদ্ধি হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে এই যে বৃদ্ধি হলো, এই বৃদ্ধি থেকে আমরা এটা বুঝতে পারবো যে যদি w' হয়ে থাকে কৃতকার্য, অতিরিক্ত চাপ দ্বারা যে কৃতকার্যটা হয়েছে, তাহলে আমরা বলতে পারি সেটা সেই অতিরিক্ত চাপ কত? না আমরা এখানে p ধরেছি, তাহলে p স্মল p যেহেতু বলা আছে স্মল p বললাম, স্মল p ইনটু যে পরিমাণ, যেহেতু এটা একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল অর্থাৎ স্মল p, সেই একক ক্ষেত্রফলের লম্ব সরণ, তো সরণটা কত? ডেল্টা r। তাহলে আমরা এইটা বলতে পারি p ইনটু ডেল্টা r।
কিন্তু একটু ভেবে দেখো, আমি ডাব্লিউ ড্যাশ নাম দিয়েছি, তো ডাব্লিউ কত হবে? তো তোমাদের হয়তো একটা কনফিউশন হবে হয়তো বইতেও যে ডাব্লিউ ড্যাশ ডাব্লিউ দুবার ধরার কি আছে, না ধরে সরাসরি ডাব্লিউ বের করা যাবে। এটা বোঝার সুবিধার জন্য বইতে কিংবা স্যাররা দুটোই বলেন যে একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ প্রযুক্ত হয়েছে, যেটা বইতেও দেখবে লেখা রয়েছে, একক ক্ষেত্রফলের উপর ক্রিয়াশীল বল। তাহলে আমরা জানি চাপ কি হয়, F/A হয়। তো একক ক্ষেত্রফল অর্থাৎ A1, তাহলে দেখো P = F হয়। তাহলে বল ইনটু সরণ একক ক্ষেত্রফলে। কিন্তু যে তরলের ফোঁটাটা ছিল তার ক্ষেত্রফল একক ছিল না, তার ক্ষেত্রফল কত ছিল তোমরা ভালো করেই জানো, তার ক্ষেত্রফল ছিল 4πr²। তাহলে আমরা বলতে পারি এই অতিরিক্ত চাপের জন্য এই যে বলটা সৃষ্টি হলো, তার সৃষ্ট বলের দ্বারা কৃতকার্য কত হবে? সেই কৃতকার্য যদি W বলি আমরা, তাহলে অতিরিক্ত চাপ দ্বারা কৃতকার্য কত হবে না P। F = কত আসছে P * A, তাহলে 4πr² তার সঙ্গে P গুণ হবে, কারণ চাপ ইনটু ক্ষেত্রফল সমান বল ইনটু সরণ। তো W = 4πr² * P * delta। তাহলে এটাকে আমি ইকুয়েশন 2 আর আগে যেটা ছিল সেটাকে ইকুয়েশন 1 বললাম। বুঝতে পারছো দুটো ইকুয়েশন সমান হবে, কারণ এইখানে আমি ক্ষেত্রফল বৃদ্ধিটা বের করেছি। ক্ষেত্রফল বৃদ্ধির সঙ্গে আমি এটাকে 1 না বলেই ভালো হবে, ক্ষেত্রফল বৃদ্ধির সঙ্গে যদি শুধুমাত্র T কে গুণ করে দিই তাহলে পৃষ্ঠ শক্তি পেয়ে যাব। তাহলে পৃষ্ঠ শক্তিটা কি না একক ক্ষেত্রফল বৃদ্ধি করার জন্য যে পরিমাণ কার্য করতে হয়। তাহলে এইটা হচ্ছে কৃতকার্য, যেটা আমি একটু আগে তোমাদের বললাম, আর এইটা হচ্ছে পৃষ্ঠ শক্তি। তো বইতেও দেখবে এটাকে লেখা রয়েছে E বলে। তাহলে দুটো সমান, কারণ শক্তি সংরক্ষণ নীতি তাই বলে যে E = W হবে, বা W = E, একই ব্যাপার। তো W সমান কত না এই পার্টটা রয়েছে 4πr² P * delta, আর E সমান কত রয়েছে 8πr delta * T। তাহলে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ডেল্টা কেটে যাচ্ছে, পাই কেটে যাচ্ছে, একটা r কাটবে, এখানে 4 আছে, এখানে 2 আসবে। তাহলে P = কিন্তু তোমরা কেটে লিখবে না, তোমরা ভাগ করে লিখবে, এভাবে দেখতে খারাপ লাগে। তাহলে P = 2T/r। যদি কারো স্মল r ধরা থাকে তাহলে তার স্মল r আসবে। যেহেতু এখানে বিভেদ তল কিংবা স্পর্শতল তল বিন্দুর সঙ্গে বাইরে একটা, সেই জন্য এখানে 2T রয়েছে। যদি দুটো হয় সেই ক্ষেত্রে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই হবে, যেরকম আমরা সামানের বুদবুদের ক্ষেত্রে দেখি। তাহলে এই এক্সপ্রেশনটা আমাদের অঙ্ক করতে খুব কাজে লাগবে। এটা হচ্ছে অতিরিক্ত চাপ কোন তরল ফোঁটা কিংবা তরল বিন্দুর ক্ষেত্রে এই রাশিমালাটা আমাদেরকে কাজে লাগাবে। এইবার হচ্ছে দেখবে তোমাদের যে সেকেন্ড প্রুফটা রয়েছে সেটা করতেই হবে না বলতে গেলে, সেটা রয়েছে তরলের মধ্যস্থিত 562 পেজে বায়ু বুদবুদের অভ্যন্তরে অতিরিক্ত চাপ। তাহলে ভেবে দেখো এই রকমই ব্যাপারটা, শুধুমাত্র কি একটা হয়তো পাত্রে কোনো জায়গাতে কিংবা কোনো স্থানে তরল রয়েছে, সেই তরলের মধ্যে একটা বায়ু বুদবুদ রয়েছে। তো ব্যাপারটা কিন্তু সেই একই হয়ে যাচ্ছে, মানে এইটার মতোই হয়ে যাচ্ছে। দেখো কেন, এইখানে তরল থাকছে, তরলের মধ্যে থাকছে, বাইরে বায়ুমণ্ডলের চাপ, এইখানে সেই P + p হবে। সেই তরল যেহেতু এখানে লক্ষ্য করে দেখো এখানে বলাই রয়েছে তরলের মধ্যে বায়ু বুদবুদ, তাহলে তরল আর বায়ুর মধ্যে যে স্পর্শতল একটাই থাকছে। তাহলে ক্যালকুলেশনে কোনো চেঞ্জ হবে না, শুধু ছবিটা এখানে শুধুমাত্র তরলকে মানে প্রবেশ করাতে হবে, আর কিছু নেই। পুরো ক্যালকুলেশন তোমরা সেম লিখে দেবে, কোনো ভয় নেই, কোনো সমস্যাও নেই, উত্তর সেই একই বেরোবে। বুঝতেই পারছো যেহেতু পুরো ক্যালকুলেশন সেম, এটাই থাকবে। তো এই জন্য এটাকে বইতেও দেখবে করা থাকে না, শুধু লজিকটা বলে দিয়ে এই প্রুফটা করে দেবে, তাহলেই হবে। কিন্তু যদি সাবানের বুদবুদ নিয়ে আমরা আলোচনাটা করি, যে সাবানের বুদবুদের ক্ষেত্রে কি হতো কিংবা কি দাঁড়াবে না, সাবানের বুদবুদের ক্ষেত্রে যেটা প্রবলেম হচ্ছে বুঝতেই পারছো। যদি আমি ড্র করে বলি যে ধর এটা R ছিল, এবারে অতিরিক্ত চাপের জন্য বৃদ্ধি পেয়ে এরকম হয়েছে, কিন্তু সাবানের ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে এটা R আর এটা R + delta। তোমরা বইতে একটু লক্ষ্য করে দেখবে, বাইরে বায়ু আছে,
আবার ভেতরেও বায়ু আছে। আর এটা কি না সাবানের স্বর, তো সাবানের স্বরই বললাম আমি, ঠিক আছে। তাহলে সাবানের যে স্বরটা এখানে থাকছে, তাহলে বায়ু থেকে সাবানের যে স্বর একটা স্পর্শতল, আবার বায়ু থেকে যে সাবান এইখানে একটা স্পর্শতল, তাহলে দুটো স্পর্শতল হচ্ছে। তাহলে আমরা যে এখানে ক্ষেত্রফল বৃদ্ধি যেটা বের করেছিলাম আর সেখান থেকে এইটা এসেছিল, মনে করে দেখো এক্ষুনি যেটা করলাম 8 পাই r ডেল্টা r, আর সেখান থেকে আমরা E বের করেছিলাম, তো E এর সময় আমরা এইটা পেয়েছিলাম, এর সঙ্গে যেটা নিয়ম আমাদের পৃষ্ঠটান গুণ করেছিলাম। কিন্তু যেহেতু এখানে দুটো স্পর্শতল থাকছে, তাহলে এর সঙ্গে একটা 2 গুণ করতে হবে। তাহলে কেমন আসবে 16 পাই r ডেল্টা t। আর কৃতকার্যে তো কোনো পরিবর্তন হচ্ছে না, যা ছিল তাই থাকবে। তাহলে কৃতকার্য কত ছিল আমাদের, না মনে করে দেখো ছিল 4 পাই r স্কয়ার p ইনটু ডেল্টা। তোমরা বইতে লক্ষ্য করে দেখবে সেম টু সেম রয়েছে। এইবারে এই দুটো সমান শক্তি সংরক্ষণ নিয়মতায় আর এমনিও রয়েছে যে একক ক্ষেত্রফল বৃদ্ধির জন্য যে পরিমাণ কার্য করতে হয় সেটাই হচ্ছে পৃষ্ঠ শক্তি। তো দুটোকে যখনই আমরা ইকুয়েট করব এই দুটোকে, তাহলে একটু ভেবে দেখো 4 পাই r স্কয়ার p ডেল্টা ইকুয়ালস টু 16 পাই r ডেল্টা t। তাহলে দেখো এইখানে 4 একটা 4 পাই একটা r ডেল্টা ডেল্টা কেটে গেল। দেখো আগের বার 2t বাই r এসেছিল, এবারে কিন্তু আসছে 4t বাই r। তাহলে সামান্য উদ্ভিদের অঙ্ক করার সময় যেহেতু স্পর্শতল দুটি থাকছে, একটু মাথায় রাখতে হবে তোমাদের, সেই ক্ষেত্রে কিন্তু এর সঙ্গে 2 গুণ করতে হবে। যদি ক্যালকুলেশন করে দেখাতে পরীক্ষা বলে তখন কিন্তু ক্যালকুলেশন এরকমই থাকবে, ডায়াগ্রামও এরকমই থাকবে, শুধুমাত্র এখানে যেহেতু থাকছে কি না সাবানের স্বর, সেই জন্য কিন্তু চেঞ্জ হচ্ছে। এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে, কারণ সাবানের বুদবুদের মধ্যে সাবানের স্তর বাদে মানে ভেতরে বায়ু থাকছে, তো এটা একটু তোমাদের মাথায় রাখতে হবে। তো এখানে থিওরি শেষ হচ্ছে এই অতিরিক্ত চাপ নিয়ে। তোমরা দেখবে তোমাদের বইতে 562 থেকে 63 অবধি মোট 6টা অঙ্ক রয়েছে। এই 6টা অঙ্কের মধ্যে 1, 2 একই রকমেরই অঙ্ক, একটা করলেও চলবে, কিন্তু আমি 2-1টাই বলবো যাতে করে তোমরা মোট চাপটা নির্ণয় করবে। আমি বলবো 1, 2, 3 এবং 5, 6। চারেরটা অতটা গুরুত্বপূর্ণ নেই, করতে পারো। আমি পারলে এই 6টা অঙ্কই ভালো করে করবে। তোমরা এই টাইপের প্রশ্ন কিন্তু অনুশীলনীতে রয়েছে, আর এইচএসও কিন্তু পেতে পারবে অ্যানুয়াল এক্সামিনেশনে। এই 6টাই অঙ্ক দেখে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে, 6টা উদাহরণ খুবই কাজে লাগবে। এই ভিডিওতে এই অবধি। নেক্সট ভিডিওতে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক যেটা রয়েছে ক্যাপিলারিটি, যাকে আমরা বলি কৈশিকতা, সেইটা নিয়ে আলোচনা শুরু করব। সেখান থেকে স্পর্শকোণের ধারণা, স্পর্শকোণের মান, 90 এর কম, অ্যাকুইট অ্যাঙ্গেল কিংবা অবটিউস অ্যাঙ্গেল হলে কি হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। টিল দেন, বাই।